অনেক নাটকীয়তার পরে বিএনপির প্রার্থিতার প্রাথমিক একটি তালিকা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে থেকে নাম বাদ পড়েছেন ১২ জন হেভিওয়েট প্রার্থী। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মধ্যে বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম ৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী, এস এ এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নাম এই তালিকায় নেই। এছাড়াও ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান পদ স্থগিত, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং সহ তথ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। এই ১২ জন ছাড়াও বরিশালের সেলিনা হায়াত, তারপরে জয়নুল আবদিন, অ্যাডভোকেট এরাও বাদ পড়েছেন এবং আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, যিনিও আলোচনায় ছিলেন বরিশালে, এবং আরো কয়েকটি আসনে তারা প্রার্থিতা এখনো ঘোষণা করা হয়নি এবং কয়েকটি জায়গায় আসলাম চৌধুরীর সমর্থকেরা চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। মাদারীপুরে শিবচরে সেখানেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তারা বিক্ষোভ করেছেন, সেখানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সন্ধ্যার দিকে। আরো কিছু ঘটনা ঘটতে পারে এবং তফসিল ঘোষণার পরে অর্থাৎ চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করার পরে আরো কিছু ঘটনা ঘটবে। এখন বিএনপির দলের ভেতরের সমস্যা যেটা হচ্ছে, তাদের ভেতরে অনেক প্রার্থী রয়েছে, কাকে রেখে কাকে নমিনেশন দেবে বা প্রার্থীতা তালিকায় আনবে সেটা কিছুটা পরিবর্তন হতে পারে। এটাই হচ্ছে প্রাথমিক। এরপরে চূড়ান্ত হবে, চূড়ান্ততে হয়তো বা কিছু ওলটপালট হতে পারে বা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তারা যে এই রাস্তায় এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন, তাদের এটা দলীয় কোন্দল। এখানে সরকারের কিছু করার নেই। এটা হচ্ছে তাদের দলীয় মনোনয়ন কাকে দিবে না দিবে সেটাও তারা মহাসড়কে নিয়ে আসছেন এবং তফসিল ঘোষণার পর না জানি বাংলাদেশে আসলে বিএনপির যে সব জায়গায় যে কোরামের রাজনীতি, সেটা তারেক রহমানকে যদি তারা মানতেন তাহলে ৫ই আগস্টের পর তাদের উপর যে ব্লেম গুলো আসছিল সেগুলো হয়তো বা আসতো না। কিন্তু তারা এখনো যেভাবে বেপরোয়া আচরণ করছেন আমরা দেখেছি ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা করার পর এবং আমিডামি হয়েছে এবং তারা স্বতন্ত্র প্রার্থী করেছেন ১৮ সালে করেছেন। কিন্তু এইরকম ঘটনা তাদের নিজেদের মধ্যে অন্তকন্দল খুব কম হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা ভিন্ন। বিএনপিতে কর্মীর থেকে নেতা বেশি এবং এই কারণেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন দলটি। দলটিতে কর্মীর থেকে যখন নেতার সংখ্যা বেশি হয়ে থাকে সেখানে এই ধরনের সমস্যা হয়ে থাকবে এবং এছাড়া যেগুলো ঘোষণা করা হয়নি সেখানেও বিরাট ধরনের সমস্যা রয়েছে, সে কারণে সেগুলো ঘোষণা করা হয়নি। সেখানে ঘোষণার পর অনেক ধরনের সমস্যায় পড়তে পারে দলটি। এটি তাদের জন্য চ্যালেঞ্জিং এবং ৩০০ আসনের জন্য হয়তোবা অনেকেই ভাবছে এটি জোট বা শরিকদের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে, সেটি হতে পারে। কিন্তু তাদের ৩০০ আসনে দিবেন কিনা, জোট শরিকদের কতটি দেবেন, তাদের আগে শোনা গিয়েছিল ২০০ আসন, তারা ২০০ আসনের প্রার্থীতা চূড়ান্ত করবেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ২৩২ থেকে ৩৭ জনের নাম এসেছে। এরপরে কিছু পরিবর্তন হতে পারে এবং হেভিওয়েটদের বা নির্যাতিত অনেক আরো নেতা রয়েছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং যারা পুরাতন অর্থাৎ আগে যারা সংসদ সদস্য ছিলেন ম্যাক্সিমামই তাদেরকে নেওয়া হয়েছে এবং নূতনদের মধ্যে আমরা দেখেছি যে ছাত্র বিষয়ক সম্পাদক বকুল এবং ছাত্র দলের সভাপতি রকর ইসলাম শ্রাবণ, সানসিলা জাবিন, তিনি ১৮ সালে সম্ভবত নির্বাচন করেছিলেন। এরকম কিছু প্রার্থী নূতন মুখ এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, স্বেচ্ছাসেবক সহসভাপতি রাজীব আহসান, এদের নামও এসেছেন এবং যুবদলের সভাপতি নুরুল ইসলাম নয়ন, এরকম করে অনেকজন নূতন মুখ এসেছে এবং আগের পুরাতন সবকিছু মিলিয়ে কিন্তু এটি দেওয়া হয়েছে। এখন চূড়ান্ত হলে হয়তো বা আরো কিছু পরিবর্তন হতেও পারে এবং হেভিওয়েটদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারাও হয়তো ভাবেনি তাদেরকে বাদ দেওয়া হবে এবং রুহুল কবির রিজভির নামও কিন্তু আসেনি, মঈন খান, ডক্টর আব্দুল মঈন খান, এরকম করে আরো অনেক নেতাদের নাম আসেনি এবং চূড়ান্ত হলে হয়তোবা কিছু যদি আসতে পারে। কিন্তু দলটির এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের যে দলীয় যারা নমিনেশন পাবেন না অথবা যারা চূড়ান্ত তালিকায় আসেন নাই, হয়তোবা এটা অনেকেই ভেবে নিচ্ছেন এটাই চূড়ান্ত হতে পারে বা পরিবর্তন না হতে পারে। এখন যাদের নাম আসলে তারা যদি অন্তকোন্দলে জড়িয়ে যায় অর্থাৎ কোরাম ভিত্তিক যে রাজনীতি সেটা যদি করে থাকে তাহলে অন্য যারা দল রয়েছেন তারা কিন্তু এখানে একটি সুবিধা পাবেন বলে সবাই ধারণা করছেন। যদি তারা একত্র হয় অর্থাৎ বিএনপির যারা ৩ জন প্রার্থী রয়েছেন, ৩ জনের সমর্থক কিছু হলেও রয়েছেন, কিছু প্রার্থী বেশি রয়েছে, কিছু প্রার্থী কম রয়েছে, তাদের একটি ভোট ব্যাংক থাকে।
প্রত্যেকটি প্রার্থীর নিজস্ব একটি ভোট ব্যাংক থাকে। সেটা যদি এখন মিলেমিশে অর্থাৎ ৩ দল ৩টি প্রার্থী থাকলে ৩ জনের ভোট যদি এক জায়গায় না আনতে পারেন, সেই ভোট ব্যাংক যদি ছুটে যায়, তাহলে হয়তোবা তাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ হতে পারে এই নির্বাচনের ক্ষেত্রে। তো সারা বাংলাদেশে যেহেতু প্রার্থীতা মোটামুটি কয়েকটি জায়গা বাদে ঘোষণা করা হয়েছে, ওভারঅল ঘোষণা করা হয়েছে এবং ২-১ টি উপজেলা ২-১ টি জেলাতে কিছু অংশ ২টি একটি বাদ দিয়ে এটি ঘোষণা করা হয়েছে। এখন তাদের প্রয়োজন তাদের ভিতরের ঐক্য, যেটা আন্দোলনের সময় আমরা দেখেছি সবাই মিলেমিশে যে আন্দোলনটা করেছে, এখন তাদের ভিতরে ঐক্য হয়ে যদি তারা নির্বাচন না করেন তাহলে বিএনপির জন্য সামনের ইলেকশন হয়ে যাবে বড় চ্যালেঞ্জিং এর বিষয়। এমনিতেই বিএনপি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হচ্ছে তাদের দলের ভিতরে শুদ্ধি অভিযান বা শুদ্ধি নেতাদের ভিতরে যে পরিবর্তন, সেই আগের যেগুলো মানুষ পছন্দ করে না, যে কারণে আওয়ামী লীগকে এই অভ্যুত্থানের মাধ্যমে খেদানো হয়েছে, সেটাই বিএনপির মধ্যে ফুটে উঠেছে। এটা কিন্তু স্পষ্ট এবং তারা আরো কিছু জটিল কিছু সমীকরণ নিয়ে আসছে এবং তাদের তত্ত্বাবধায়ক বিষয় এবং প্রধান বিচারপতি নিয়োগ ক্ষেত্রে শুরু করে এবং জুলাই সনদ এবং গণভোট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কিন্তু এমনিতে রাজনীতি দলগুলোর মধ্যেও অনেক ধরনের কোন্দল রয়েছে। এখন যদি তারা এই প্রার্থীদের ঘোষণার পর যদি নিজেরা অন্তঃকুন্দলে জড়িয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য রাজনীতিটি একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে এবং সামনে নির্বাচন আরো বড় ধরনের চ্যালেঞ্জিং এ তাদেরকে ফেলবে। তো এখান থেকে যেহেতু আমার যেটি মনে হচ্ছে যে তারেক রহমানের ঘোষণা তিনি ৫ই আগস্টের পর যখন নেতাকর্মীরা বেপরোয়া হয়ে গেছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন তাদেরকে চাঁদাবাজি বা অন্যান্য যেসব কাজ রয়েছে সেখান থেকে বিরত থাকা, কিন্তু তারা সেটা করতে সক্ষম নয়। অর্থাৎ তারেক রহমানের ঘোষণা তারা শুনেননি, তারা আরো এটি অতিমাত্রায় করেছেন, যেটার ফলশ্রুতিতে হয়েছে যে বিএনপি আসলে লন্ডন থেকে যেটা পরিচালনা হচ্ছে সেটা আসলে তাদের যে কমান্ড সেটি তারা নেতাকর্মীরা মানছেন না, মাঠ পর্যায়ে কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেটার প্রভাব কিন্তু তাদের এই জাতীয় ইলেকশনে পড়বেন, এটা কিন্তু সবাই কানাঘুষা করছেন এবং চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোচনার এখন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে বিএনপির চাঁদাবাজি, মানুষকে থ্রেট করা, মানুষের সম্পদহানি, সম্পদ এই লুটপাটের কিছু ঘটনা অনেক জায়গায় ঘটছেন এবং বিএনপি এরপরে সামনে নির্বাচনকে টার্গেট করে কিন্তু তারা মোটেই বদলায়নি, শুধরায়নি, এটা কিন্তু বাস্তব। এখন বিএনপির যারা রাজনীতি করেন তারাই হয়তো বলতে পারবেন কেন তারা করছেন এবং সবাইকে যে এমপি হতে হবে এখানে কিছু ক্যাটাগরি রয়েছে, কেউ এমপি হবে, কেউ উপজেলা চেয়ারম্যান হবে, কেউ পৌরসভার মেয়র হবেন, কেউ চেয়ারম্যান হবেন, বিভিন্ন ক্যাটাগরি রয়েছেন। সবাই নমিনেশন চাইলে আসলে কেন্দ্রীয় অনেক নেতা রয়েছেন, স্থায়ী কমিটিতে অনেক সদস্য রয়েছেন, সবাই তো আসলে তাদের নমিনেশন পাবেন না। তাদেরকে অনেককেই ছাড় দিয়ে অনেক ইয়াং জেনারেশনদের জন্য তাদের অনেক আসন ছেড়ে দিতে হচ্ছে। এটাই হচ্ছে চ্যালেঞ্জ এবং সামনে বিএনপি কি করে বা নমিনেশনের চূড়ান্তভাবে কাদের তালিকা আসে এবং হেভিওয়েটে যারা বাদ পড়েছেন আলোচিত মুখগুলো সেগুলো আসলে আবার প্রার্থীতে ফিরে পাবেন কিনা সেটা এখন সময় বলে দেবে এবং সেটা হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পারবো।